তুলে খড়কুটোর মতো ভেসে বেড়ানো মাহার একটি শিশুকে পৌঁছে দেব মায়ের কোলে। আর সেই গল্পের ভাঁজে ভাঁজে থাকবে নানা শ্রেণীর, নানা পেশার, নানা বর্ণের মায়ের সাথে আলাপচারিতা। ভোরের আলো ফুটছে, তার লালচে আলো এসে লাগছে শহরের কনক্রিটের দেয়ালে। প্রথম ভালোবাসার স্পর্শে ঘুম ভাঙছে প্রকৃতির। কোলাহল বাড়ছে, সেই সাথে জনস্রোত। রোজকার মতো কর্মব্যস্ত মানুষগুলোর পা নামছে রাজপথে। জীবনের সেই চলমান প্রবাহে রূপ বদলাচ্ছে কমলাপুর স্টেশন। উদ্বাস্তু, ভবঘুরে আর ঘরহারা মানুষগুলোর কিছুটা নিরাপদ আশ্রয়। সেই জনস্রোতেই খোঁজার চেষ্টা করছিলাম এমন কাউকে যে তার মাকে হারিয়েছে এই শহুরে বাঁকা স্রোতে, কিংবা মায়ের সাথে আড়ি করে পা বাড়িয়েছে মাহীন এই শহরে। মনের ভেতরে এই আশাকে পুষে রেখেই এখানে ওখানে চোখ বোলাচ্ছিলাম, আর চোখে কিংবা খোলা চোখে চোখ রাখছিলাম পথশিশুগুলোর চোখে। কিছুটা হতাশা যখন মনে ভর করছিল, তখনই আলাপ হয় মারুফ নামের ৯-১০ বছরের এক ধুলিমলিন শিশুর সাথে। তার চেহারায় দীর্ঘদিনের অবহেলা আর অনাদরের ছাপ। পোশাক আশাকও যার পর নাই ময়লা, মাথার চুলেও জড়া ধরেছে। শরৎবাবুর ভাষায় যদি বলি, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। আট পড়ে ঢঙেই আলাপ শুরু করলাম তার সাথে। কোথায় আছে তাইলে? তো আমার কোন এলাকায় থাকে? কি করে তোমার মা? কি করতো এখানে জানো না? মা হারা সন্তানকে মায়ের কাছে পৌঁছে দেবার যে সুপ্ত বাসনা মনের মধ্যে করে নিয়ে এখানে এসেছিলাম, মারুফের সাথে কথা বলে সে আশার হালে কিছুটা পানি পেলাম। মনে হতে লাগলো একে তার মায়ের সাথে দেখা করিয়ে দিলে হয়তোবা খোঁজের এবারে যাত্রাটা পরিপূর্ণতা পাবে। ভালোবাসাহীন পৃথিবীতে যাদের বসবাস, তাদের একটু মায়া দেখালেই তাদের মনের কথাগুলো বেরিয়ে আসে। মারুফের ক্ষেত্রেও এই সূত্রটাই কাজে লাগলো। কিন্তু মারুফ কিভাবে মাহিন শহরে বেঁচে থাকে তার একটা নমুনা পাওয়া গেল। অন্য অনেক পথশিশুদের মতো চিরাচরিত ভিক্ষাবৃত্তি তার জীবিকা। আর পথে যাদের ঘরবাড়ি, ধুলিমাখা রাজপথ, যাদের বিছানা বালিশ, পথের ধারে পড়ে থাকা খাবারই তাদের আহার্য। তীব্র ক্ষুধার বিরুদ্ধে বেঁচে থাকার একমাত্র অস্ত্র। এবার মারুফকে সাথে নিয়ে আমরা তার মায়ের খোঁজে। কিন্তু তার কথা মতো মহানগর নাট্যমঞ্চে প্রথম দফায় আমরা তার মাকে পেলাম না। একে ওকে প্রশ্ন করেও কোনো উত্তরই মনে ধরল না। প্রথম দফা হতাশা কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে, শঙ্কার পারদে মাত্রা বাড়িয়েছে। তবুও হাল ছাড়লাম না। তার কথা মতো রাতে যেখানে তার মা জীবিকার তাগিদে নিজেকে পণ্য হিসেবে মেলে ধরেন, সেখানে খোঁজ জারি রাখলাম, মানে আবারও সেই নাট্যমঞ্চে। কিন্তু এরই মধ্যে মারুফ আমাদের সবাইকে চমকে দিয়ে বলল, পুরোটাই তার বানানো গল্প। তার মা এইখানে থাকে না, সে আমাদেরকে মিথ্যে বলেছে।
এসব মোবাইলে কেমনে তোর মুখের মোবাইল নাম্বার জানিস তাহলে দেশে গেলে পুরোটাই পণ্ডশ্রম মনে হতে লাগলো। নিজেদের বুদ্ধিমত্তাকে নিজেরাই প্রশ্নবিদ্ধ করতে লাগলাম। কিন্তু ওই যে অনুসন্ধানী মনে হতাশা বেশিক্ষণ থাকে না, মেঘ ভেঙে ঠিকই সূর্য ওঠে। তাই আপাত হতাশা বুকে নিয়েই মারুফকে তার আশ্রয়ে পৌঁছে দিলাম। হতাশা কি আপনাদের মধ্যেও সংক্রমিত হচ্ছে? মনে হচ্ছে কি একটা ব্যর্থ মিশনের গল্প শুনছেন? হতাশ হবেন না। রহস্যের জালে যতই জড়াই না কেন, জাল ছেড়ে মারুফকে তার মায়ের কাছে পৌঁছানোর মিশন কিন্তু জারি থাকবে। তাই এই ফাঁকে স্বামী স্ত্রী আর অ্যাসোসিয়েশনের সংসারে মস্ত ফ্ল্যাটের ছোট্ট একটি কোণে যাদের জায়গা হয় না, সেই সমস্ত মায়েদের বিষণ্ণ মুখগুলো একবার দেখে আসে। কপালে বলি রেখা, চোখে বিষণ্ণতার বিষবাষ্প, বয়সের ভারে নুজ্জ। তাদের কাছে সকাল দুপুর সন্ধ্যা রাত সবই সমান। অন্তহীন সময়ের বেড়াজালে বন্দী, পরপারের হাতছানির অপেক্ষায়। অন্য মায়েদের মতো তারাও সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, মানুষ করেছেন কোলে পিঠে করে। সেই মাই এখন তাদের কাছে বাড়তি হয়ে গেছে, অকেজো হয়েছে শুকনো মরা ফুলের মতো। কিন্তু মাতৃত্ব এমন একটা বিষয় যা কখনো পুরাতন হয় না। সন্তানের জন্য মায়ের মনে অভিমান জন্মে, কিন্তু সেই অভিমানে ভালোবাসার কোনো ছেদ পড়ে না। এখনো তাদের চোখ উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করে সন্তানের জন্য। চোখের জলে এখনো বান ডাকে সন্তানের শুভ কামনায়। কিন্তু সন্তানরা তাদের আস্থা করে ফেলে দিয়েছে। তারা খাইছে, তারা বউ চাল মেনে খাইতেছে, আমার দেয় না, আমার ভাত নয় না, যদি না তার হারিতে আমার ভাত নাই। একটু কষ্ট লাগলে কেউ একলাই করে একলাই মনে বুঝ দেয়। বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠছে। চোখের জল কোনো কিছুতেই বাঁধ মানতে চাইছে না। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মাকে বুক পকেটে জোনাকির আলো করে রেখে দিয়ে আবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। পরদিন আবারও কমলাপুর, যথারীতি মারুফের সাথে দেখা, কিন্তু দেখে কিছুটা চমকে উঠলাম। গতকাল ধুলি মলিন হলেও তার গায়ে একটা জামা ছিল, আজ সে জামাটিও উধাও, শুধু পরনে একটা হাফ প্যান্ট। হতাশা কাটাতে এবং খোঁজার নতুন অনুষঙ্গের সন্ধানে তার কাছে জানতে চাইলাম তার মা আসলে কোথায় থাকে। আসলে কি তার মায়ের কোনো অস্তিত্ব আছে বাস্তবে? আমাদের বাড়ি রনাইছে মাইজে মেডাঙ্গি, মিথ্যা ঠিকানা দিয়ে কালকে স্বপ্নে দেখছি মরে গেছি। একদিন পরে কমলাপুরে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না মারুফকে। মারুফরে দেখছো? সে গায়েব, লাপাত্তা। তীরে এসে তরি ডোবার কষ্ট হতে লাগলো। চোখ বুজে ঢিল মারার মতো আমরা গেলাম সদরঘাট। কিন্তু জনস্রোতে ইচ্ছে করে ডুবে থাকা কাউকে কি এত সহজে খুঁজে পাওয়া যায়? মারুফরে দেখছো? মারুফ ছোট্ট একটা ছেলে। তবে সদিচ্ছা আর আন্তরিকতা আমাদের নিরাশ করলো না। অন্ধকারে ঢিল ছোড়ার মতো করে মোটামুটি জোরে সোরেই তার নাম ধরে ডাকতেই একটা ছেলে পেছন ফিরে তাকালো। সেই ছেলেটি আর কেউ না, মারুফ। ওই মারুফ, মারুফকে খুঁজে পেলাম, কিন্তু তার মায়ের খোঁজে পুরো দিনটাই কাবার হয়ে গেল। তারপরও তার মায়ের দেখা মিলল না। সিঁদুরে মেঘ দেখে ভয় পাবার লোক আমরা নই, কারণ আড়ালে সূর্যটাই আমাদের লক্ষ্য। তাই মারুফের পেছনে কাঁঠালের আঠার মতো লেগে থাকলাম আমরা। তার রহস্যের জাল ভেদ করে সত্যটা যে আমাদের উদ্ঘাটন করতেই হবে। আপাতত হতাশা কমাতে আপনাদেরকে এমন কিছু মায়েদের সঙ্গে আলাপ করিয়ে দেব, যারা পেটের দায়ে অথবা বিবেকভ্রষ্ট হয়ে সন্তানদের বেচে দেয় কিংবা ভাড়ায় খাটায়। তবে প্রথমবার বিরতির বাধা ডিঙাবার পর মা একটি শব্দ, একটি বীজ, একটি মন্ত্র, যে মন্ত্রে মুগ্ধ প্রতিটি সন্তান। ঠিক একইভাবে মায়ের পৃথিবীর সুখ দুঃখের গ্রহ নক্ষত্রগুলো সন্তানকে ঘিরেই বারবার আবর্তিত হয়। কিন্তু এখন এমন কিছু মায়েদের সঙ্গে আলাপ করাবো যাদের অবস্থান ঠিক উল্টো, যেখানে আবেগ, ভালোবাসা আর প্রেমের জায়গাগুলো দখল করেছে নির্মম নিষ্ঠুরতা। লোকমুখে শুনেছিলাম অনেক মা নাকি সন্তানকে বিক্রি করে দেন, আবার কেউ কেউ আছেন যারা ভিক্ষাবৃত্তির জন্য ভাড়ায় খাটান সন্তানকে। তাই এই শোনা কথাটাকে একটু ঝালাই করতে চাইলাম।
কয়েক জায়গায় খোঁজ খবর করে কয়েকটা ঠিকানা মিলল বাচ্চা কেনা বেচার। আবার এও জানতে পারলাম ফুটপাতে, ফুট ওভারব্রিজে কিংবা স্টেশনগুলোতে যেসব বাচ্চা বসিয়ে মায়েরা ভিক্ষা করেন তারা নাকি তাদের আসল মা নন, ভাড়াটে সন্তানের মা। আপনাদের চলতি পথে এমন দৃশ্য হরহামেশাই দেখবেন। প্রচন্ড রোদে একটা বাচ্চা হতে ঝলসে যাচ্ছে কিন্তু অঘরে ঘুমোচ্ছে। প্রশ্ন জাগছে, এত রোদে বাচ্চাটি কিভাবে ঘুমোচ্ছে? বাচ্চাটারে কি করিয়া না করিয়া, কারণ এই অবধ শিশুটিকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হচ্ছে। কে নিয়ে যায়? আর কে নিয়ে যায়? মারুফের মায়ের খোঁজে আমরা যখন মহানগর নাট্যমঞ্চে গিয়েছিলাম, সেখানে অনেকখানি হতাশা আর ব্যর্থতার মাঝেও একজনের সঙ্গে আলাপ হয়। তিনি আমাদের কাছে বাচ্চা বিক্রি হবে এমন বিজ্ঞাপন নিয়ে হাজির হন। সেই বিজ্ঞাপনের সাথে কোথায় কোথায় গেলে সস্তায় অথবা চড়া দামে বাচ্চা মিলবে এসব খোঁজ খবরও দেন। যারা ধরুনি ওদের সাথে মানে যারা বাচ্চা ধরে খালাস করে, আর যারা সিজার করে ওরা না, নর্মালি যারা বাচ্চা ওদের সাথে। তাহলে আমি কি যেমন সিজারের না, নর্মালি নাকি কত টাকা নেয়? এমন আছে লাখও নেয় যায়, এমন আছে 50,000 নিয়ে যায়, এমন আছে 20,000 লাগে। এটা কিন্তু ঠিক ঠিকানা নাই। কত টাকা লাগবে? নামটা দিতে যাতাম মোবাইলে যোগাযোগ করে তোমার লাগবে। তার কথা সূত্র ধরেই আমরা গেলাম মিরপুরের শাহ আলী মাজারে। সেটা নাকি বাচ্চা বেচা কেনা আর দত্তক দালালদের রমরমা বাজার, যেখানে আপনি আপনার পছন্দ মতো বাচ্চা কিনতে কিংবা দত্তক নিতে পারবেন। আমার কথা বিশ্বাস না হলে নিজের কান আর চোখের ওপর ভরসা রাখুন। সম্ভব না, দু একদিন লাগবে। আপনার নাম্বার লাগবে? ওই নাম্বার আছে, 2-3 দিন লাগবে জোগাড় করতে। আর আমাদের মহল্লা আছে, আমি ওইখান থেকে জানবো আমাকে পালক সম্পর্ক হবে, ঠিক আছে? আপনার নাম্বার নেওয়া যাবে। এবার পেশাদার মায়েদের সাথে চা চক্রের দাওয়াত রক্ষা করে নিন। তীক্ষ্ণ বাজ পাখির চোখ থেকে অসহায় মা পাখিটি যেমন করে তার সন্তানদেরকে রক্ষা করে, ঠিক তেমনি তারাও অসহায় অনাথ শিশুগুলোকে মাতৃত্বের শীতল ছায়ায় আগলে রাখেন বুকের ভেতরে। একজনের মা থেকে হয়ে ওঠেন সবার মা। 15টি ঘর মিলে এই পল্লীর একটি গ্রাম। 15টি ঘর মানে হলো 15 জন মা। তাদের ঘরে কিন্তু ছোট পরিবারের মতো একটি দুটি বাচ্চা নয়, কারো ঘরে 10টি, কারো বা 12, আবার কারো 15টি বাচ্চা। খটকা লাগছে, এত বাচ্চা মিলে আবার সংসার হয় নাকি? এমন প্রশ্ন নিশ্চয় জাগছে মনে। উত্তরটা হলো, এটা SOS শিশুপল্লী, যেখানে অনাথ আর মা হারা অসহায় শিশুদের মাতৃসেবায় বড় করা হয়। মা একটা প্রফেশন, কিন্তু সত্যিকার অর্থে ভেতরটা আপনারা দেখলে বুঝবেন। বা আমি যেভাবে ফিল করি এখানে কাজ করতে গিয়ে 12 বছর, এই মা এবং আমি মা, আমার মা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পল্লীর এই ঘরে 15টি সন্তানের মা ইনি। চারদিকে শুধু মা ডাকেরই ছড়াছড়ি। এক একজনের বয়স এক এক রকম, গায়ের রঙেও তফাৎ আছে, কিন্তু মায়ের ভালোবাসায় কোনো রকম ফের নেই। প্রত্যেকের জন্যই সমান যত্ন, মমতা আর ভালোবাসায় বেড়ে উঠছে তারা। এই শিশুগুলোর মধ্যে তার নিজেরও একটি সন্তান আছে, কিন্তু বেশিরভাগ সময় তিনি তার সন্তানকে তাদের থেকে আলাদা করতে পারেন না, কারণ মাতৃত্বের সবটুকু মমতাই যে তিনি ভাগ করে দিয়েছেন এই অনাথ শিশুদের জন্য। একজন মায়ের, সাধারণ মায়ের যে টানটা থাকে সেই রকমই। যেমন এখন আমার 10 বাচ্চা আছে, এই যে মা দিবসে আমার আর যে সমস্ত বাচ্চারা আছে তারা হয়তো সবাই আসতে পারবে না, সবাই কিছু কিছু আসবে। তখন মনে করেন যে আমি টেবিলে যখন খাবার দিচ্ছি তখন সবার প্লেটে আমাকে দিতে হচ্ছে, সবারটা দেখে কি খাবে তারটা করতে হচ্ছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে তখন আমার অনেক বাচ্চা চারিদিক থেকে, আম্মু আমি এটা খাবো, আম্মু এটা নিবো, আম্মু এটা দাও, আম্মু এটা কোথায়, মানে তখন সুন্দর লাগে। তখন নিজেকে খুব ধন্য মনে হয় যে সত্যি আমি এতগুলি বাচ্চার মা। এতক্ষণ সন্তান আছে এমন মায়েদের গল্প শুনলাম, কিন্তু যারা এই মা ডাক শোনা থেকে বঞ্চিত কিংবা এই মা ডাক শোনার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক যুগ, এবার তাদের গল্প শোনাবো। জানাবো নারী হয়েও মা হওয়া থেকে বঞ্চিতদের সমাজের কতটা চাবুক সইতে হয়।
আমি যখন নিজে মা হতে পারছিলাম না, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছিলাম এবং বাসায় আমার ফ্রেন্ড সার্কেল